এ কি করেছিস রে মুখপুরি? ওরে, মেয়েরা যে বিয়ের আগে পোয়াতি হলে মানুষ তাদের কুলোটা বলে, কুলোটা। এ কাজ করার আগে তুই একবারও ভেবে দেখলি না আমার কথা? এখন যে মানুষ ছি ছি করবে। ওরা হলো জমিদার, আমাদের মতো ছোট ঘরের মেয়েরা ওদের কাছে খেলার পুতুল। এখন যদি মানব তোকে বিয়ে না করে কি হবে ভেবে দেখেছিস একবার? গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না মা বেটির। হারান বউ, বাড়িতে আছো নাকি? আরে কর্তা বাবু, আপনি হঠাৎ এত রাতে এখানে? আমাকেই ডেকে পাঠাতেন। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন বলুন তো? আসুন আসুন, আপনাকে কোথায় বসতে দিই বলুন তো? থাক, বসতে আমি আসিনি, তোমাদের সাবধান করে দিতে এসেছি। ভেবেছিলাম স্বামী নেই, মা বেটি অনাহারে মরবে, তাই তোমাদের দিন যাপনের একটা ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর স্বাদ জেগেছে না? এমন করে বলবেন না বাবু, ছোট মানুষ না বুঝে ভুল করে বসেছে। এবারের মতো ক্ষমা করে দিন বাবু। শোন, তোদের প্রাণে মারব না, তবে কাল সূর্যোদয়ের পর তোদের যেন এই গ্রামে আর না দেখি। সকালেই তোরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবি, অন্যথা তোদের মা বেটিকে আমি জ্যান্ত আগুনে পুড়িয়ে মারব। না বাবু না, প্রাণ ভিক্ষা দিন, আমরা কাল সকালেই এই গ্রাম ছেড়ে চলে যাব। বাবা, আমি মালতীকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। বিয়ে? তুমি ভাবলে কি করে একটা চাষার মেয়ে আমার পুত্রবধূ হবে আর আমি সেটা মেনে নেব? জাতপাত বর্ণের আস্তরণে আপনার চোখকে আবৃত করে রেখেছে, তাই আপনি মানুষে মানুষে বিভেদ করলেও আমি এসবে বিশ্বাস করি না। তাছাড়া মালতীর গর্ভে আমার সন্তান লালিত হচ্ছে, তাই আমি ওকে পরিত্যাগ করতে পারবো না। লজ্জা করছে না নিজের পিতার সম্মুখে দাঁড়িয়ে এমন বেহায়ার মতো কথাগুলো বলতে? শোনো, আমি তোমায় স্পষ্ট করে বলছি, তুমি যদি ওই চাষার মেয়েকে বিয়ে করো তবে তবে আমি তোমায় ত্যায্য পুত্র করব। বেশ, আপনার যা ভালো লাগে আপনি তাই করুন। আর যদি বিয়ে করতেই হয় তবে আমি মালতীকেই করব। আপনার এই মিথ্যে ঐশ্বর্য এবং দম্ভের ভাগীদার হতে গিয়ে আমি মালতীর সঙ্গে অন্যায় করতে পারবো না। এই, কে কোথায় আছিস? শোন, তোদের সঙ্গে কিছু লেঠেল নিয়ে যা। ওই হারানের বউ আর ওর বেটিকে আজ রাতেই জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবি। দেখি ওই হারানের বেটি আমার ঘরের পুত্রবধূ হয় কি করে। অফিস থেকে ফেরার পথে লক্ষ্য করলাম আকাশে মেঘ জমেছে। বৃষ্টি আসার সম্ভাবনা দেখে আর বাড়ি ফিরতে মন চাইল না, তাই আর দেরি না করে সোজা পা বাড়ালাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। কিছু সময় যেতেই এসে পৌঁছালাম ঠাকুর মশাইয়ের বাড়ি। ততক্ষণে সন্ধ্যা নেমেছে। লক্ষ্য করলাম ভেতর ঘর থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি। এবং চারির কণ্ঠের পাঁচালী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। দরজার সামনে আসতেই দেখি দরজাটা খোলা। ভেতর থেকে কাদের কথার শোরগোল ভেসে এল। ঠাকুর মশাই হয়তো তার মক্কেলদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত। দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই অবাক হলাম। দেখলাম বিভূতি আগে ভাগেই এসে ঠাকুর মশাইয়ের সঙ্গে গল্পে মজে গেছে। এ কি, আমাকে ছাড়াই গল্প শুরু হয়ে গেছে নাকি? আরে কিশোরী যে, এসো এসো, তোমার কথাই হচ্ছিল। একটু আশ্চর্য হয়েই বললাম, আচ্ছা
তা কি কথা হচ্ছিল শুনি? কি আবার, তোমরা দুটিতে একসাথে না এলে গল্পের আসরটা ঠিক জমে না। আসলে শ্রোতা ভালো না হলে গল্প বলার আমেজটাই থাকে না, জানো তো। তা বেশ, তাহলে আর দেরি কেন, দ্রুত একখানি গল্প শোনান দেখি। হ্যাঁ হ্যাঁ বলছি, আগে বসে একটু বিশ্রাম নাও দেখি। চারি চারি, ঠাকুর মশাই ডাকা মাত্রই দেখলাম চারি এসে ঢুকলো ঘরে। হ্যাঁ রে মা, তোর কাকা বাবুরা এসেছেন, দ্রুত একটু তেল জব করে মুড়ি মাখা করে আনতো মা। কিছু সময় যেতেই চারি মুড়ি মাখা নিয়ে এলো। তো সেবার ঘুরতে ঘুরতে গিয়ে উপস্থিত হলাম রঘুনাথপুর। সেখানে পৌঁছাতেই একটা বটগাছ তলায় বসেছি একটু বিশ্রামের জন্য। একে একে গ্রামের মানুষ তাদের দুঃখ দুর্দশার উপায় করতে এসে ভিড় জমাতে শুরু করল। তখনকার সময় ডাক্তার বৌদিয়া ছিল কই, তাই গ্রামের মানুষ কোনো সাধু সন্ন্যাসীর দেখা পেলে তারা নিস্তার নেই। লোকজনের ভিড় দেখে বুঝতে পারলাম একজন সাধু এসেছে গ্রামে, এটা পুরো গ্রামে ঢেড়া পড়ে গেছে। সন্ধ্যা নামতেই মানুষের ভিড় কিছুটা কমতে শুরু করল। এমন সময় একটা ফিটন গাড়ি এসে থামল। লক্ষ্য করলাম গাড়ি থেকে একজন মধ্যবয়সী লোক নামলেন। গায়ে গরদের পাঞ্জাবি, পরনে ধুতি এবং হাতের প্রায় প্রত্যেকটা আঙুলে রত্নখচিত আংটি। বুঝলাম এ গায়ের মোড়ল অথবা জমিদার হবেন হয়তো। প্রণাম নেবেন সাধু বাবা, আমি মানব চৌধুরী। এই গায়ের জমিদার বলে গায়ের লোকেরা এখনো সম্মান করে বটে, তবে জমিদার পাটটা এখন উঠেছে। সত্যি বলতে জমিদার বললে নিজেকে বড় অত্যাচারী মনে হয়, জানেন তো। হে মা, সে কি, জমিদার মাত্রই কি অত্যাচারী হয় নাকি? এই যেমন আপনি, আপনাকে দেখে যতদূর বুঝছি আপনি আর যাই হন, অত্যাচারী প্রজাপালক হতেই পারেন না। আর এমনিতেও জমিদার হলেই যে অত্যাচারী হতে হবে এমনটা ভাববার কি কোনো বিশেষ কারণ আছে মানববাবু? মানববাবু, হ্যাঁ হ্যাঁ বলবো বলেই তো এসেছি, তবে বিষয়টা সত্যি বড় লজ্জার। তাই বিশ্বস্ত কেউ না হলে আমার সত্যি বড় বিপদ সাধু বাবা। তবে আমার বিশ্বাস আপনি একমাত্র পারবেন। দেখলাম মানববাবুর চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ। তার কথা শুনে যা বুঝলাম, পূর্বের কোনো কর্মের পাপবোধ তার আত্মাকে দংশন করে চলেছে। মানববাবুর উদ্দেশ্যে বললাম, মানববাবু শান্ত হন। আর কি এমন ঘটেছে যার দরুন আপনি এমন পাপবোধে ডুবে আছেন? মানববাবু বলতে আরম্ভ করলেন। ঘটনাটা বাবা গত হওয়ার বছর কয়েক আগের। আমাদের বাড়িতে কাজ করতেন শ্যামা কাকি। কানাই কাকা মারা যাওয়ার পর বাবাই ওনাকে কাজে রাখেন আমাদের বাড়ি। আমি ছোটবেলা থেকেই ওনাকে কাকিমা বলে ডাকতাম। ওনার মেয়ে মালতী, রূপে গুণে সম্পূর্ণ। সেদিন তাকে প্রথম দেখেই আমার ভালো লেগে যায়, ভালোবেসে ফেলি ওকে। বলতে লজ্জায় নেই, আমাদের ভালোবাসার পরিণামস্বরূপ আমার সন্তান আসে মালতীর গর্ভে।
কিন্তু ছোট ঘরের মেয়ে বলে সংকোচে কাউকে বলতে পারিনি। কিন্তু এসব কথা চাপা থাকে কোথায় বলুন তো? বাবা জানতে পেরে যান ব্যাপারটা। নিজের আত্মসম্মান এবং বংশমর্যাদা এমন ধূলিসাৎ হতে দেখে লোক লস্কর নিয়ে রীতিমতো শাসিয়ে আসেন মালতীদের বাড়ি। প্রাণে বাঁচতে চাইলে তাদের গ্রাম ছাড়ার হুমকি দিয়ে আসেন। এ ব্যাপারে জানতে পেরে বাবার সঙ্গে তুমুল ঝগড়া হয় আমার। আমি মালতীকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বলেই বেরিয়ে আসি বাবাকে। বিপত্তি হয় সেদিন রাতেই। বাবা আমার এরূপ সিদ্ধান্ত একটা নারকীয় কাজ করে বসেন। নিজের লোক বলে ওই রাতেই মা মেয়েকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারল। সেই সাথে পুড়ে নিঃশেষ হয়ে গেল আমার মালতী। জন্মের পূর্বেই বাবার রসনলের কোপে পড়ে হারিয়ে ফেললাম আমার অনাগত সন্তানকে। পরের দিন সকালে মালতীদের বাড়ি গিয়ে দেখি ততক্ষণে সবই শেষ। বুঝতে বাকি রইল না কে কাজ করিয়েছেন, কিন্তু কিছুই করতে পারলাম না। বাবার ক্ষমতার সম্মুখে হার মানতে হলো আমায়। আর এমনিতেই যাদের জন্য করব তারাই যখন নেই, সিদ্ধান্ত নিলাম যে বংশের মিথ্যে অহংকারকে বাঁচাতে বাবা এমন আসরিক কাজ করলেন, সেই বংশ আমাতেই শেষ হোক। কোনোদিন বিয়ে করব না বলে ঠিক করলাম। এর কিছুদিন পর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ একদিন ডেকে পাঠালেন আমায়। বাবা মানব, আমি যে পাপ করেছি তার ক্ষমা নেই। আমি আমার কর্মের ফল ভোগ করছি। আমার হাতে আর বেশি সময় নেই বাবা। এই চৌধুরী বাড়ির নাম যশ এখানে শেষ হতে দিস না বাবা। ছেলে হিসেবে আমার এই শেষ অনুরোধটা রাখো। তুমি এবার একটা বিয়ে করো বাবা, তা না হলে যে আমি মরেও শান্তি পাবো না। বাবার কথাটা সেদিন ফেলতে পারিনি। পাশের গ্রামের জমিদার বাবার ঘনিষ্ঠ বন্ধু, ওনার মেয়ে রাধা। বাবার পছন্দেই তাকে বিয়ে করলাম। ততক্ষণও সব ঠিকঠাক চলছিল। রাধার গর্ভে আমার সন্তান এলো এবং বিপত্তিটা শুরু হলো তারপর থেকেই। রাধা রাতে ঘুমের ঘরে উঠে বসে থাকে, মনে মনে কি যেন বিড়বিড় করে বলে। খাওয়া ঘুম একদম ছেড়ে দিয়েছে, চোখের নিচেই কালি পড়েছে। ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারছে না। আজ সকালে নায়েব আপনার কথা বলায় ছুটে এলাম আপনার কাছে। আপনি যদি দয়া করে একটিবার আমার গৃহে আসতেন। আহা মানববাবু, এভাবে বলবেন না। আমি অবশ্যই যাব। আপনার বিপদে সাহায্য করতে পারলে আমারও ভালোই লাগবে। আসলে একজন সাধুর সমগ্র জীবন মানব কল্যাণের জন্যই হওয়া উচিত। আমরা গাড়িতে করে মানববাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। মানববাবুর বাড়িতে পৌঁছে সোজা চলে গেলাম তার স্ত্রী রাধাকে একটিবার দেখতে। ঘরে প্রবেশ করতেই দেখলাম রাধা ঘুমাচ্ছে। চোখের নিচে কালো দাগ পড়েছে, শরীর রুক্ষ অগোছালো। লক্ষ্য করলাম একটা কালো অবয়ব তাকে ঘিরে অস্পষ্টভাবে ঘূর্ণায়মান অবস্থায় আছে। সাধু বাবা, এই আমার স্ত্রী রাধা। সারাদিন এমন করে ঘুমিয়ে থাকে আর সারা রাত জেগে কাটায়। এভাবে চলতে থাকলে আমার অনাগত সন্তানের কি হবে বলুন তো? মানববাবুর দুশ্চিন্তাটা স্বাভাবিক, তাই তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মানববাবু ধৈর্য রাখুন। আমার কেন জানি মনে হচ্ছে আপনার স্ত্রীর উপর কোনো
অশুভ আত্মা বাসা বেঁধেছে। তবে ভয়ের কিছু নেই, মা মহামায়ার কৃপায় সব ঠিক হয়ে যাবে। আজ অমাবস্যা, তাই আজই এ কাজ করতে হবে। আমি একটা ফর্দ লিখে দিচ্ছি, গঞ্জ থেকে ফর্দ মতো জিনিসগুলো আনিয়ে নিন দেখি। এই ফাঁকে আমি বেরিয়ে পড়লাম মালতী এবং তার মাকে যে ঘরে আটকে রেখে আগুনে দগ্ধ করে হত্যা করা হয়েছিল সেই জায়গাটা দেখতে। সন্ধ্যা নাগাদ গিয়ে পৌঁছালাম সেখানে। দেখলাম আগুনে পোড়া বাড়িটা। সত্যি, মানুষ জাতপাত বর্ণের অহংকারে কতটা নির্মম হতে পারে। হঠাৎ লক্ষ্য করলাম ক্ষীণ স্বরে একটা কান্নার আওয়াজ। যেদিক থেকে কান্নাটা ভেসে আসছিল সেদিকে এগিয়ে যেতেই কান্নাটা থেমে গেল। ততক্ষণে রাতের অন্ধকার নেমেছে, তাই সেই স্থান পরিত্যাগ করে রওনা করলাম মানববাবুর বাড়ির উদ্দেশ্যে। মানববাবু, ফর্দ অনুযায়ী সব এনেছেন তো? হ্যাঁ সাধু বাবা, আপনি যেমনটা বলেছিলেন সবই এনেছি। আমি তৎক্ষণাৎ আসন করে আহ্বান মন্ত্র দ্বারা একটি বৃত্তাকার গণ্ডি কেটে ওই আত্মাকে আহ্বান করতে লাগলাম। কিছু সময় যেতেই লক্ষ্য করলাম রাধা মেয়েটা সোজা এসে ধড়াস করে বসে পড়ল ওই গণ্ডির ঠিক মাঝখানে। শরীরটা রাধার হলেও তাতে যে অন্য কারো বাস সেটা বুঝতে কারো বাকি রইল না। আমি ওই আত্মার উদ্দেশ্যে বললাম, কে তুমি, আর কেন এই মেয়েটার ক্ষতি করতে চাইছো? কি দোষ করেছে ও? দেখলাম রাধা মেয়েটার ভেতরে থাকা ওই আত্মা বলতে শুরু করলো, ক্ষতি? কিসের ক্ষতি? প্রতিশোধ। প্রতিশোধের আগুনে জ্বলছি আমি। পারবি না, তোরা কেউ বাঁচাতে পারবি না। ধ্বংস হবে। এই পুরো বংশকে আমি নির্বংশ করব। পাশ থেকে মানববাবু হঠাৎ বলে উঠলেন, মালতী। বুঝলাম রাধার ভেতর থেকে যে কথা বলছে তাকে মানববাবু চিনতে পেরেছেন। এ যে মালতী, যাকে জমিদার আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন। আমি তার উদ্দেশ্যে বললাম, দেখো, মানছি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু তাতে এই মেয়েটার কি দোষ? ও তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি? ওর গর্ভে এই বংশের বংশধর এসেছে, তাই ওকে আর ওর সন্তানকে মেরে আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ, তবেই আমার শান্তি। বুঝলাম এভাবে কাজ হবে না, তাই একটু নমনীয়তার সাথে বললাম, দেখো মা, তুমি আমার মেয়ের মতো। মানছি জমিদার বাবু সত্যি মস্ত বড় ভুল করেছেন, অন্যায় করেছেন তোমাদের সাথে, কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে তুমিও সেই একই কাজ করছো না তো? এতেই মেয়েটা এবং তার গর্ভে থাকা সন্তানের কি দোষ বলো তো? ওরা তো কোনো দোষ করেনি। তাহলে তাদের মেরে যদি তুমি তোমার প্রতিশোধ মেটাও, তবে জমিদার এবং তোমার মধ্যে কি প্রভেদ রইল বলো তো? দেখলাম রাধা মেয়েটার ভেতরে থাকা ওই আত্মা বলতে শুরু করলো, জানো মানব, ভেবেছিলাম আমার ঘর হবে, সংসার হবে, আর আমার প্রথম সন্তান যদি ছেলে হয় তবে তার নাম রাখবো বিজয়। কিন্তু নিয়তির কি খেলা দেখো, সব দিয়েও সব কেড়ে নিল। আমি চলে যাচ্ছি, আর হয়তো কখনো কথা হবে না তোমার সাথে, তাই আমার একটা শেষ ইচ্ছা রাখবে? মানব অঝর ধারায় কেঁদে চলেছে ততক্ষণে চোখের জল মুছে সে উত্তর দিল, হ্যাঁ বলো। তোমার প্রথম সন্তান যদি ছেলে হয় তবে তার নাম বিজয় রেখো। তাহলে আমি মনে করব আমার ছেলে এখনো বেঁচে আছে, সে তার বাবার কাছেই আছে। আর বছরের ওই দিন
যেদিন আমার সব স্বপ্ন পুরে তছনছ হয়ে গেছিল। প্রতি বছর নিয়ম করে গ্রামের সকল ধর্মবর্ণের মানুষকে নিমন্ত্রণ করে জ্ঞাতিভোজ দিও। বছরের ওই দিনটাতে এসে আমি আমার ছেলেটাকে একটা পলক দেখে যাব। আসি তাহলে, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। মেয়েটার এমন কথায় সত্যি চোখের জল ধরে রাখতে পারলাম না। সেখানে উপস্থিত সবাই অঝরে কেঁদেছিল মেয়েটার কষ্টে। বুঝলাম মালতী সবাইকে কাঁদিয়ে অজানার পথে মিলিয়ে গেছে। সবাই রাধাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। তারপর কি হলো ঠাকুরমশাই? মানববাবুর কি ছেলে হয়েছিল? হ্যাঁ, মা মহামায়া অভাগার ডাক শুনেছিলেন। নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হয়েছিল একটা ফুটফুটে ছেলে। সংবাদ পাওয়া মাত্রই আমি সেখানে গিয়ে নিজে ছেলেটার নামকরণ করলাম এবং বেশ কিছুদিন সেখানে থেকে মালতীর কথা মতো বছরের ঠিক ওই দিনে, যেদিনে তারা পরলোকবাসী হয়েছিল, সেদিন গ্রামের সকল জাতি বর্ণের মানুষকে একসঙ্গে নিমন্ত্রণ করে জ্ঞাতিভোজের আয়োজন করেছিলাম। সেদিনের পর থেকে জাতি ধর্মের ভেদাভেদ চিরতরে মুছে গেছিল ওই গ্রামের। মেয়েটার মৃত্যু মানুষে মানুষে ভেদাভেদের অবসান ঘটিয়েছিল। মৃত্যুর পরও মেয়েটার নাম অমর হয়েছিল মানুষের স্মৃতিতে।